স্বাগত জানাচ্ছি ডিবিসির খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসওয়ান নাফি। কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির খেলার দুনিয়া। আমরা লিটন বলছিলেন টাফ সিচুয়েশনে যাতে পরে ক্রিকেটাররা সেভাবে তারা খেলতে চায়, তবে খেলার আগে সিলেক্টর এবং ক্যাপ্টেন দুজনে একটা টাফ সিচুয়েশন তৈরি করলো কিনা? একদম, মানে আজকে যে বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচটি আমরা দেখতে যাচ্ছি, আমার মনে হয় যে এই ম্যাচটির আগে গতকাল আমরা একটা টি-20 দেখে ফেলেছি। ফার্স্ট ইনিংসে ব্যাটিং করলেন লিটন, পরে নির্বাচক আপনার লিপু ভাই। তো যেটা হয়েছে যে এমন একটি সিচুয়েশন আমরা দেখছি কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে অ্যাকচুয়ালি। আমরা যদি নারী ক্রিকেট দেখি, জাহানারার ওরকম একটি মানে ঝাঁকুনির পরে লিটনের আবার এরকম একটা কাঁপুনি, মানে সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের যে ভেতরের খবরগুলা, ভেতরের অস্থিরতাগুলা, সমন্বয়হীনতাগুলা, এইগুলা কিন্তু লিটন কালকে একদম ব্লাস্ট করে দিয়েছেন। এবং এটা কিন্তু আমার মনে হয়েছে একদিনের না, এটি তার জমানো না বলা কথাগুলা এবং তার ক্ষোভ বলেন, অভিমান বলেন, এবং তিনি যে কথাটি বললেন আসলে মানে ওইটা শুনতে কিন্তু খুব খারাপ শোনা যায়। মানে একজন তিনি বলছেন, ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে বলছেন তাকে বলে দেওয়া হয়েছে বোর্ড থেকে যে দল তাকে দেওয়া হবে সেটা নিয়েই খেলতে হবে, ক্যাপ্টেন কিংবা কোচের কোনো সে থাকবে না। এটা কি সম্ভব? তার মানে কি আমাদের টিম ম্যানেজমেন্ট, আমরা যেটা জানি যে টিম ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে সিলেক্টর, ক্যাপ্টেন এবং তার সঙ্গে থাকেন কোচ। তাহলে কি কোচ এবং ক্যাপ্টেন বাদে শুধু সিলেক্টরই? তিনি কি মানে একটা অটোক্র্যাটের মতন হয়ে গেছেন, এক না এক তন্ত্র তিনি চালু করছেন, তিনি যা বলবেন তাই হবে? এটা কিভাবে সম্ভব? এটা কোনো ক্রিকেটে কোনো দেশে এটা হয় না। এবং লিপু ভাই দেখলাম যে তিনি আবার পরে ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে তাদের সাথে আমার কথা হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। মানে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে কেন? আপনি নিশ্চিত, আপনি বোঝা যাচ্ছে যে তিনি আপনার সাথে কথা হয়েছে, কিন্তু তারা যে কথাটি বলেছে যে শামীমকে তারা নিতে চায়, তারা তো সেখানে যুক্তি স্থাপন করেছে যে মিডল অর্ডারে আমাকে একজন বাঁহাতি ব্যাটার লাগবে। সেখানে সবাই ডানহাতি ব্যাটার। আপনি তাওহিদকে দেখেন ডানহাতে ব্যাট করছে, আপনি জাকেরকে দেখেন, সোহানকে দেখেন, তার ভিতর আপনি অঙ্কনকে ঢুকিয়ে দিলেন, সবাই ডানহাতি। এই যে একজন বাঁহাতি দরকার, সেটি নিশ্চয়ই তারা বলেছিল, কিন্তু আপনি শুনেছেন, আপনি বলছেন যে আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। কেন সংক্ষিপ্ত আলোচনা হবে? এখানে আপনি আরও দীর্ঘ আলোচনা করতে পারেন। আপনি কনভিন্স করবেন যে আমি এই কারণে দিতে চাচ্ছি এবং এই কারণে তাকে বাদ দিতে যাচ্ছি। এটা যদি আপনাদের ভিতরে সমঝোতা না হয়, আপনার ক্রিকেট অপস আছে, সেখানে যাবেন, সেখানে সমাধান হবে। কিন্তু আপনি কি করলেন? আপনি লিটনের কথা শুনলেন, মানে বিচার শুনলেন, সবকিছু করলেন, তালগাছটি আমার লিপু ভাইয়ের ব্যাপারটি তালগাছটি নিয়ে গেলেন। তো এইভাবে আসলে দল হয় না। এবং লিটনের এটা আমার মনে হয় লিটন কালকে যে ব্লাস্টটা করেছে, এটা বাংলাদেশ ক্রিকেটের একটা ফাটল যেটা ছিল সেটা কিন্তু সবার সামনে তিনি মানে প্রকাশ করে ফেলেছেন। এখন কিন্তু আপনি মানে শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না, নির্বাচকরা কেউ পারবে না। এবং আমরা যেটা দেখি, এর আগে কিন্তু অতীতে অনেকগুলা সিলেকশন নিয়ে কিন্তু কথা উঠেছে। আমরা দেখেছি দিনের পর দিন এনামুল হক বিজয়কে আপনি স্কোয়াডে রেখেছেন, আপনি নাইম শেখকে রাখছেন, কিন্তু যাদের নাকি পারফর্ম নাই, এটা প্রচুর সমালোচনা, তারপরেও আপনি রেখেছেন। কারণ এখন বোঝা যাচ্ছে, কারণ আপনি চেয়েছেন। আপনি কি মাঠে নামছেন? এই ধরনের সংস্কৃতি কি আগে দেখা গেছে কিনা? ক্যাপ্টেন এইভাবে সরাসরি প্রেস কনফারেন্সে এসে সিলেক্টরের নামে একটা অভিযোগই দায়ের করেছে, এটা কি আগে কখনো দেখেছেন? এই সাহসটা তো আগে কারো ছিল না। হ্যাঁ, একজনের ছিল, সাকিব আল হাসান। 2009 তিনি জিম্বাবুয়ে সিরিজের মাঝখানে একবার বলেছিলেন যে এই দলটি আমার না। তারপরে আমরা সবাই জিজ্ঞাসা করেছিলাম কেন, তখন তিনি বলেছিলেন এই দলটি করেছেন সিলেক্টর। এবং লিটনও তাই বললেন যে সিলেক্টরস কল। লিটন কিন্তু সেই ক্যাপ্টেন যাকে আপনি মানে পুতুলের মতন শুধু বসিয়ে রাখতে পারবেন না, সে কথা বলবে, সে কথা বলবে এবং সে জানে তার কি হতে পারে। সে কিন্তু প্রস্তুত আছে যে বিশ্বকাপের আগে তার ক্যাপ্টেন্সি নাও থাকতে পারে। কালকে প্রেস কনফারেন্সের পরে যখন কয়েকজন সাংবাদিকদের সাথে তিনি মানে কথা বলছিলেন, একজন সাংবাদিকের সাথে আমি জানি তিনি, সে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন যে বিশ্বকাপে কলকাতায় খেলা আমাদের কন্ডিশন কিংবা সব কিছু মিলে প্রিপারেশনটা কেমন হবে। তিনি কিন্তু তখন তাকে বলেছেন যে আমি বিশ্বকাপে থাকি কিনা সেটাই আগে জানি না, এটা বিশ্বকাপ তো পরের ব্যাপার। তো কি হয়েছে, মানে একটি তার ভেতরে যে হতাশাটা ছিল তিনি ব্লাস্ট করেছেন এবং তিনি কিন্তু আফটার শক তিনি কিন্তু ওইটার জন্য প্রস্তুত আছেন যে কোনো মুহূর্তে তার ক্যাপ্টেন্সি চলে গেলে তিনি নাও থাকতে পারেন। তো এই রিস্কটা কেউ নেবে না। সিলেক্টরে কি একটু পুতুল ক্যাপ্টেনই চাই কিনা বাংলাদেশ দলের জন্য? যেরকম লিটন যেভাবে কথা বলছে, অন্যরা যারা কথা বলবে না, প্রতিবাদ করবে না, সমস্যাগুলো তুলে ধরবে, সেই ধরনের ক্যাপ্টেনই চাই কিনা? হ্যাঁ, সেটা হলেই তো ভালো। আমি যেমন চাবো সেভাবে, যেভাবে তোমাকে কথা বলতে বলবো, যেভাবে দল দিব সেভাবেই তুমি খেলবে। এই দলে তুমি কথা বলতে পারবে না, কোনো মত থাকবে না, তোমাকে ধরিয়ে দেওয়া একটা দল দেওয়া হবে, তুমি সেটা নিয়ে মাঠে নেমে যাবা। এটা অনেকটা আপনার ওই যে থাকে না, মানে ফল কাটা ছুরি দিয়ে আপনি তাকে গাছ কাটতে বলছেন। এইটা আসলে হয় না লিপু ভাই।
এটা আমার মনে হয় যে বিসিবি প্রধান যিনি তিনি বুঝবেন। এবং লিপু ভাইয়ের রিসেন্ট আরেকটি তাকে নিয়ে একটা আমরা আজকে সমকালে একটা রিপোর্ট করেছি যে তিনি কিন্তু রাইজিং এশিয়া কাপে যেটি বাংলাদেশ এবং পাকিস্তান খেলা হয়েছিল ফাইনালটি, সেই ফাইনালের একাদশ তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। আগের রাতে ঠিক হয়েছিল টিম মিটিংয়ে সেখানে খেলবেন আবরার খেলবেন, কিন্তু সকালবেলা লিপু ভাই ঢাকা থেকে ফোন করে তাদের জানিয়ে যায় না, ওখানে মাইদুল ইসলাম অঙ্কনকে খেলাতে হবে। কারণ তিনি কোচকে বলেছেন কোচ ডেভিড হ্যামকে বলেছেন যে এখানে আমরা আয়ারল্যান্ড সিরিজে অঙ্কনকে খেলাবো, সুতরাং আপনি এই ফাইনাল ম্যাচে তাকে খেলানোর সুযোগ দিতে হবে। এটা নিয়ে প্রস্তুতি ম্যাচ হিসেবে ধরেছে কিনা? হ্যাঁ, সেটাই তো, আপনি একটা ফাইনাল ম্যাচ খেলছে, তার আগে রাতে সিলেকশন ঠিক হয়ে গেছে এবং দোহাতে ওই মিটিংয়ে ওই ডিনারে আপনি আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কিন্তু তিনি ছিলেন, তিনি জানতেন স্কোয়াডটা এমন হচ্ছে। পরের দিন তিনিও অবাক হয়েছেন এটা কেন হলো, তিনিও কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এই ঘটনার পরের দিন সকালে আপনার কোচ যখন নাকি ওই ড্রেসিং রুমে সবাইকে 11টা বলছিল, তখন কিন্তু সবার মন খারাপ হয়ে গেছিল এবং অসন্তুষ্ট ছিল। কারণ এইখানে তারা ওই দিন ফাইনাল ছিল, ওই দিন আকবর এবং ইয়াসির তাদেরও একটা ইচ্ছা ছিল যে আয়ারল্যান্ড সিরিজে হয়তো বা আমাদের ডাকতে পারে, কিন্তু সেদিন যখন সকালবেলা তারা জেনে যান যে না তাদের এখান থেকে কেউ যাচ্ছে না, অঙ্কন শুধু ন্যাশনাল স্কোয়াডের চান্স পাচ্ছে, তখন কিন্তু তাদের মনটাও ভেঙে যায়। তো সব মিলিয়ে এইখানে আপনি নাক গলানো লিপু ভাইয়ের যে নাক গলানোর যে অভ্যাসটা তিনি কিন্তু সব জায়গাটা করেন। তিনি এখন নিয়মের কথা বললেন যে সিলেক্টররা ক্যাপ্টেনের কথা শুনতে পারে, কিন্তু সিলেক্টররা যে সিলেক্ট করবে সেটাতে তারা বাধ্য নয়। তিনি নিয়মের কথা বলছেন, কিন্তু সিলেক্টরদের কিন্তু 11 ঠিক করে দেওয়ার নিয়ম নেই, কিন্তু তিনি কিন্তু সেটা করেছেন। নিয়মটাতে তিনিই ভাঙলেন। মানে নিয়ম তো হচ্ছে সিলেক্টরে 15 জনের স্কোয়াড করে দিবে, একাদশ কি হবে সেটা কোচ এবং ক্যাপ্টেন হিসেবে সিদ্ধান্ত নেবে। সেই জায়গায় তো তিনি হস্তক্ষেপ করছেন। এটা কি এর আগে পরিচালক ছিলেন, সেই প্রভাবটা কি এখনো রয়েছে কিনা, কি মনে হচ্ছে? এটা আসলে আমার মনে হয়েছে তার ওভার কনফিডেন্স। তিনি 80-র দশকের খেলোয়াড় ছিলেন, সেই 80-র দশকের চশমা দিয়ে এখনকার ক্রিকেট দেখেন, এবং তিনি প্রশাসক ছিলেন। 5টি আইসিসি মিটিংয়ে তিনি অ্যাটেন্ড করেছেন, এটা নিয়ে তার ভীষণ গর্ব আছে। এবং আপনি জানেন যে তার বেতন কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সব নির্বাচকদের চেয়ে বেশি, 3 লাখ টাকা করে তিনি মাসে পান। এবং তিনি একজন বিসিবি পরিচালকের যে সমান সুযোগ সুবিধা তার সব কিছু ভোগ করে। তিনি টিএডিএ বলেন, বিদেশে গেলে $500 করে পান, তিনি বিজনেস ক্লাস ইউজ করেন, তিনি ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া ম্যাচের যে ম্যাচগুলো হয় সেখানে 25টা করে ফ্রি টিকিট পান। তো সব কিছু মিলে তিনি নিজেকে বিসিবি পরিচালক মনে করেন নির্বাচকের চেয়ে বেশি। এই প্রভাবটা আমার মনে হয় যে তিনি সবখানে খাটানোর চেষ্টা করছেন, এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কখনোই মঙ্গলজনক নয়, বিশেষ করে বিশ্বকাপের আগে। এর আগে আমরা দেখেছি মিনহাজুল আবেদীন নান্নু যখন প্রধান নির্বাচক ছিল, তাকে নিয়ে নানা সমালোচনা হচ্ছিল গণমাধ্যমে। তবে এই গাজী আশরাফ হোসেন লিপু যতদিন দায়িত্ব নিয়েছেন তাকে নিয়ে কিন্তু তেমনটা সমালোচনা হচ্ছে না। এটা কি একটা সাংবাদিকতার একটা দায় থাকে কিনা, যে অনেকে একটা ইস্যু ক্রিয়েট করে মিনহাজুল আবেদীন নান্নুর পেছনে তার বিভিন্ন নিউজ করে, সেই জায়গা থেকে গাজী আশরাফ হোসেন লিপুর ব্যাপারে কোনো একটা পদক্ষেপ বা নিউজ হচ্ছে না, কি বলবেন? আসলে লিপু ভাইয়ের যেটা হয় যে আমি যে ভাই বলছি, যে লিপু ভাই, কারণ তার সঙ্গে আমাদের প্রত্যেকটা সাংবাদিকের সম্পর্ক অনেক আগে থেকে, এবং তিনি ক্রিকেটার ছিলেন সেই সময় আমরা পাইনি, তাকে আমরা প্রশাসক হিসেবে পেয়েছি বিসিবিতে। তিনি তখন বিসিবিতে পরিচালক ছিলেন, ক্রিকপসে ছিলেন এবং বড় একটা পদে ছিলেন। সব কিছু মিলে কিন্তু তার সাথে সম্পর্কটা সবার একটা অনেক গভীরে। এবং তিনি যখন নাকি তাকে মানে তার এই ব্যাখ্যা চাওয়া হয়, তিনি কিন্তু মিডিয়ার সাথে অনেক দিন ধরে মানে সরাসরি আসছেন না, ভিডিও দিয়ে তিনি করছেন। তো এইখানে তার সঙ্গে একটা তিনি কথা বলতে চান না, একটা দূরত্ব তার সাথে তৈরি হয়েছে। কিন্তু নান্নু ভাইয়ের কিন্তু আপনি রিচ করা তার খুব সহজ ছিল তার সঙ্গে, এবং তিনি কিন্তু মানে দল দিতেন, এবং সব দায় ওই পাপন ভাইকে কেউ দিতে পারতেন না, কিংবা করতেন না, সব দায় পড়তো এসে আপনি মিনহাজুল আবেদীন নান্নুর ক্ষেত্রে। সেখানে কিন্তু তিনি মানে এই লিপু ভাই ভাগ্যবানই বলতে হবে। এই দল কিন্তু আপনার যেটা হয়েছে 2 বছরের চুক্তি হয়েছে, এবং মার্চে তার চুক্তিটা শেষ হয়ে যাবে, তার আগে কিন্তু তাকে নিয়ে সেভাবে কথা হচ্ছে না। দল ভালো করলে, এবং লিটন যে এতটা খেপেছে, আমি বলবো খেপেছে কিংবা রেগেছে, যেভাবেই বলেন কিনা, তিনি তার একটা অন্যতম কারণ হচ্ছে দল ভালো করলে কিংবা খারাপ করলে, বিশেষ করে খারাপ করলে সব দোষ কিন্তু ক্যাপ্টেনের উপর পড়ে, ক্যাপ্টেনের উপরেই সব দোষ পড়ে। এবং আপনি দেখেন প্রচুর ক্যাপ্টেন এসেছে গেছে, কিন্তু আমাদের সিলেক্টরদের কিন্তু কোনো নড়চড় হয় না। এবং আপনি আরেকটা জিনিস আমি বলবো যে লিপু ভাইয়ের ব্যাপার, লিপু ভাইয়ের সঙ্গে কিন্তু আব্দুর রাজ্জাক ছিলেন, তিনি কিন্তু এখন নাই। হান্নান সরকার ছিলেন, তিনি এখন নাই। কেন নাই? পেয়ার করতে পারে না, বা সমস্যা হয়, সে ধরনের সিদ্ধান্ত হতে পারে। তবে বাংলাদেশ দলের যে সংবাদ সম্মেলনের কথা বলেন, তিনি কখনোই বেশ একটা সংবাদ সম্মেলনে আসেন না।
এই কারণটা কি জবাবদিহিতা করতে চান না বা সংবাদ মাধ্যমকে ফেস করতে চান না, প্রশ্নের উত্তরগুলো দিতে চান না, এই কারণেই কি তিনি সংবাদ মাধ্যমে খুব একটা বেশি আসেন না? না, ওই যে সব আমাদের হয় কি, আমাদের সব কিছুতেই কিন্তু আমরা একটা ঘটনার পরে কাউকে একজনকে কাঠগড়ায় দাঁড়াতে পছন্দ করি, যেভাবেই দেখেন না কেন। তো সেটা হয়ে যায় কি, ম্যাচ খারাপ করলে কিংবা সিরিজ হারলে সব কিছুতেই ওই কাঠগড়ায় চলে আসে ক্যাপ্টেন কিংবা নির্দিষ্ট কোনো ক্রিকেটার। সেইখানে কিন্তু অনেকটা গা বাঁচিয়ে থাকেন আমাদের যারা স্টেক হোল্ডার আছে, টিম ম্যানেজমেন্টের যারা, কোচও সেভাবে আসেন না। আপনি হাতুরুকে নিয়ে যত সমালোচনা হয়েছে, সিমন্সকে নিয়ে ততটা হচ্ছে না। এবং এটার অন্যতম আরেকটা কারণ হচ্ছে তারা মানে দৃশ্যমান না। আপনি সিমন্সকে কিন্তু দৃশ্যমান দেখবেন না, যেটা হাতুরুকে দেখতেন। তো এটাও একটা কারণ যে লিফুবা অতটা দৃশ্যমান না যতটা আমরা নান্নুবাইকে পেয়েছি। নান্নুবাইকে আমরা দেখেছি প্রত্যেকটা ঘরোয়া ম্যাচেও তাকে গিয়ে আমরা দেখেছি যে তিনি খেলা দেখছেন। হ্যাঁ, তো এই কারণেও নান্নুবাইয়ের সমালোচনা, তিনি কাজও করেছেন, সমালোচনাও বেশি হয়েছে। বাংলাদেশের 3 ফরম্যাটে 3 অধিনায়ক করার যে দৃষ্টান্ত স্থাপন করলেন এইবার বা এর আগেও আমরা কয়েকবার চেষ্টা করেছে, তো এইটা কি আসলে এই ফর্মে এই অধিনায়কত্ব যে ফর্মেট 3টা করেছে, এটাও কি এ ধরনের কোনো কারণ হতে পারে কিনা যে আমরা সিদ্ধান্তগুলো এভাবে নেব যাতে একজন 3 ফর্মেটে সেই রাজতন্ত্র বা সেই রাজকীয় অবস্থায় না যেতে পারে? না, এটা আপনি করতে গিয়ে তো আপনি নিজেই রাজকীয় তন্ত্র চালু করছেন। হ্যাঁ, আপনি শুধু অধিনায়কই চেঞ্জ করছেন না, 3টে সহ অধিনায়ক আপনি ঠিক করে ফেলেছেন। আপনি আপনি মজার ব্যাপার হইতেছে, আপনি দেখেন টি-20-র অধিনায়ক, আপনার ওয়ানডে অধিনায়ক, তিনি টি-20 স্কোয়াডে নেই, সাদা বলে তিনি খেলছেন। হ্যাঁ, তো এইগুলা আমার মনে হয় যে এই অধিনায়কত্ব নিয়ে এবং যে নাটক, কি বলবো আমি, নাটকটা চলেছে। আপনি শান্তকে দেখেন, শান্ত অভিমান করে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলে, আবার কি এমন হলো যে তিনি চলে আসলে তাকে আসলে ডিআরএস এর মতন করে আমাদের বুলবুল ভাই কিন্তু নিয়ে এসেছে, মানে রিভিউ চেয়ে নিয়ে এসেছে আবার, যে আসো তুমি চলে আসো। এই যে সংস্কৃতিটা তিনি চালু করেছেন রিসেন্ট, কিন্তু আমাদের যে কোচ, ব্যাটিং কোচ বলবো না, উনি সিনিয়র সহকারী কোচ হিসাবে আছেন সালাউদ্দিন ভাই, তিনিও কিন্তু পদত্যাগপত্র জমা দিয়ে এখন আবার চুপচাপ, আবার তাকে অভিমান ভেঙে নিয়ে আসা হয়েছে। তো এরকম করলে কিন্তু আপনি যে ডিসিপ্লিনটা আনতে চাচ্ছেন সেটা হবে না। এইটা আপনি একজনকে মানে অভিমান করে তিনি চিঠি দিয়ে দিবেন, আবার তাকে সোনারে বাইরে করে নিয়ে আসবেন, তো এইটা হইলে পরে তিনি কি মেসেজটা পাচ্ছেন? কাজই চলছে। আমরা আরো আলোচনা করব, একটা বিরতির সময় হচ্ছে। দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় শাহপিয়াল। আমরা আবারও ফিরতে চাই ক্যাপ্টেন এবং নির্বাচককে নিয়ে। এই যে একটা পরিবেশটা তৈরি হলো, এই পরিবেশটা যদি চলমান থাকে, ক্যাপ্টেন আবার পরিবর্তন হয়ে যায়, এবং এই সংস্কৃতিটা আসলে ক্রিকেটের প্রতি ইম্প্যাক্ট এবং নেতিবাচক দিকটা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। না, আপনি দেখেন যে বিশ্বকাপ কিন্তু আর 3 মাসের মতন বাকি আছে। এখনই যদি আমরা মানে এই ব্যাপারটা সামনে চলে আসে, তাহলে আমরা অন্যান্য দল কি ভাববে, মানে যারা আমাদের নিয়ে স্টাডি করছে, আমাদের গ্রুপে যারা পড়েছে, মানে আপনি বিশ্বকাপ এক একটা দল 2 বছর পর পর করে টি-20 বিশ্বকাপ হয়, 1 বছর তার শেষ হওয়ার সাথে সাথে আপনি শুরু করে দেয় প্ল্যানিংটা। সেখানে আমরা এখনও আমার অঙ্কনকে স্কোয়াডে ঢোকাতে হলো। তো এইটা নিয়ে আমার মনে হয় যে লিটন যেটা চেয়েছে যে শামীমকে এখানে আয়ারল্যান্ড সিরিজ দেখে, যেহেতু আয়ারল্যান্ড সিরিজ মানে অনেকটা ইজি গোয়িং না, এখানে আপনি যে ব্যাটসম্যানটা আপনি রান পাচ্ছে না, তাকে এখানে আপনি খেলালে পরে সে হয়তো কনফিডেন্স পেত এবং তাকে আপনি মানে বিশ্বকাপে নিয়ে যেতে পারতেন। লিটনের জায়গা হয়তো বা যুক্তিটা তিনি বলেছেনও যে তিনি চেয়েছিলেন যে বিশ্বকাপে স্কোয়াডটাই মানে যেটা থাকবে, তারা যারা খেলছে, যে এতদিন ধরে যে দলটি তিনি তৈরি করেছেন, প্ল্যানিং করেছেন, যেটা নিয়ে তিনি ভাবছেন, সারাক্ষণ ভাবেন যে বিশ্বকাপে এমন হতে পারে, সেই দলটিকেই তিনি চেয়েছিলেন এই সিরিজে, এবং শামীমকে চেয়েছিলেন তিনি এই সিরিজে। সেখানে আপনি সিলেক্টর যদি এমন একটি মানে তাকে আমি কি বলবো, তিনিই বললেন যে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো ধরিয়ে দেওয়া হয়, এই ধরিয়ে দেওয়া দল নিয়ে আপনি বিশ্বকাপে যে আপনি কি করবেন? হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আপনি যেখানে অন্যান্য দল আমরা দেখি যে তারা অনেকটা কম্প্যাক্ট থাকে এই ব্যাপারগুলোতে, সেখানে আমাদের এখানে আমার মনে হয় যে এখানে যেটা বলবো যে ওই ফাটলটা কিন্তু ধরা পড়েছে চোখের সামনে, এবং বিসিবির উচিত হবে, এবং বিসিবির এই মুহূর্তে উচিত হবে বিসি প্রধানের যে তাদের দুজনের সঙ্গে কথা বলে, এবং এই কাজটা আসলে ক্রিকেট অফসের যেখানে দায়িত্বে আছেন আপনার ফাহিম স্যার, তো তার দায়িত্ব কিন্তু যে দুজনকে নিয়ে বসে, কিংবা কি কমিউনিকেশন গ্যাপ আছে কিনা দুজনের সঙ্গে, সেটা বসে এবং কোচকেও সঙ্গে নিয়ে কি করা যায় সার্বিক স্বার্থে। এটা আসলে আমাদের মিডিয়ার জন্য কিন্তু একটা দারুণ খোরাক, মানে মুচমুচে একটা খবর যে এরকম সিলেক্টর আর ক্যাপ্টেন লেগে গেছে, বাট মানে ক্রিকেটের জন্য কিন্তু অনেকটা ক্রাইম নিউজের মতো হয়ে যাচ্ছে স্পোর্টস নিউজটা। হ্যাঁ, এটা কিন্তু আসলে ক্রিকেটের জন্য মঙ্গলময় নয়। তবে এখন এই পরিস্থিতি যদি পরিবর্তন করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে গাজী আশরাফ হোসেন লিপুর সিদ্ধান্তগুলো একটু হলেও এখন কম দেখা হবে, তিনি প্রাধান্যটা পাবে কম, সেটা যদি করা হয় তাহলে কি উনি থাকবেন কিনা, কি মনে হয়?
না, আমার মনে হয় দুজনকে পাশাপাশি বসে মিডিয়ার সামনে নিয়ে আসেন, দুজনকে পাশাপাশি বসান, সবাই যাতে বুঝে যে না আসলে এই দূরত্বটা থাকলেও এখন নেই। এই জিনিসটা আপনাকে মিডিয়া এবং সবাইকে জানাতে হবে যে না তাদের ভিতর কোনো দূরত্ব নেই। কালকে আপনি দেখেন যে লিটন যখন বলল কথাগুলো সম্ভবত 11টা সাড়ে 11টার দিকে, তারপর থেকে কিন্তু লিপু ভাই ফোন ধরছিলেন, অনেক মিডিয়ার ফোন ধরছিলেন এবং তিনি সন্ধ্যার দিকে আরেকটি ভিডিও ছেড়ে দিলেন। মানে জিনিসটা আপনি টেনে নিয়ে গেলেন, পুরো সারাটা দিন তো আপনি টেনে নিয়ে গেলেন। আপনি লিটন যদি আপনি ফ্লিক করে আপনিও একটা মানে ডাউন দ্য উইকেট এসে একটা মারার চেষ্টা করলেন, তো কি হলো? এটা কিন্তু আপনি নিজে বলছেন ভিডিওতে যে এই জিনিসটা সিরিজের ভিতর চলছে, অথচ আপনি নিজেই কিন্তু ভিডিওটা দিয়ে এই জিনিসটা পুরা নোংরা জিনিসটা আরো গন্ধময় করে দিলেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনি মানে তাকে ইয়ে করছেন, সে আপনাকে কাদা ছোড়াছুড়ি যেটা হচ্ছে এটা না করে আপনি সাইলেন্ট থাকে এবং এই ব্যাপারটা বিসিবির যদি নিজেদের ভিতর বসে এবং মিডিয়ার সামনে দুজনকে এনে আমার মনে হয় বিশ্বকাপের আগে একটা মিডিয়া এবং সবাইকে জানানো উচিত না উই আর অল ওয়ান। এই যে এক একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে, জাহানারা ইস্যু তৈরি করার পর আবার এখন এই ইস্যু তৈরি হচ্ছে, এক একটার পর ক্রিকেটের বাইরে আমরা বেশি থাকছে কিনা ক্রিকেটের থেকে, এদিকে আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলছি, সেটা নিয়ে আমরা কতটুকু আলোচনা করছি? সেটাই মানে আপনি দেখেন, মানে আমি মাঝে মাঝে ভাবি আর কি যে আমরা কেন এইগুলা নেই, মানে একজন স্পোর্টস রিপোর্টারকে আপনি ক্রাইম রিপোর্টার হইতে হয়, হ্যাঁ মানে মেডিক্স নিয়েও জানতে হয়, আইন নিয়ে জানতে হয়, খেলা তো আছে, তো এত কিছুর পরে ক্রাইম নিয়ে জানতে হয়, ফিক্সিং ব্যাপার থাকে। তো সব কিছু মিলে আপনার এই যে আমাদের এই ক্রিকেট অঙ্গনে যে মানে এই ঘরানাগুলো আসছে, এটা কেন আসছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের তো আসলে মানে যে কোনো সেক্টরে দেখেন স্পোর্টস এবং ক্রিকেটটা বিনোদনের একটা অন্যতম জায়গা। আমাদের কিন্তু বলিউডের মতন ওরকম ফিল্মের ইন্ডাস্ট্রি নাই, হ্যাঁ, এবং মিউজিক ইন্ডাস্ট্রি ওরকম নাই, সবাই কিন্তু এই ক্রিকেটটাকে ফলো করে। তো এখানে ছোট ছোট ব্যাপারগুলো খুব বড় হয়ে যায়। তো এই কারণেও আসলে এই ঘটনাগুলো ঘটে যে মানে ছোট ছোট ব্যাপার বলেন, বড় ব্যাপার বলেন, সব সময় ক্রিকেটের এই মানে আপনি ওইখানে কার্পেটে কোনো ময়লা চাপা দিয়ে বেশি দিন রাখতে পারবেন না, গন্ধ বেরোবেই। ক্রিকেটের মিডিয়া এমনভাবে আছে আপনি ওইটা বের হবেই। তো এটা সবাইকেই সতর্ক হওয়া উচিত। আমরা তো আসলে ক্রিকেটের বাইরে আলোচনা করলাম, এবার আয়ারল্যান্ড সিরিজ নিয়ে একটু যদি বলি যে বাংলাদেশ অবশেষে এটা নিয়ে আসলে কম আলোচনা হয়। আয়ারল্যান্ড আজকে সিরিজ শুরু হবে টি20-তে, প্রস্তুতি যদিও এটা নিয়ে নেতিবাচক অনেক কথা আছে, আয়ারল্যান্ডের সাথে আসলে প্রস্তুতি বাংলাদেশ হবে না। লিটনও বলছিল যে আয়ারল্যান্ডকে তারা আয়ারল্যান্ড যাতে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এমন একটি কথা বলছিল। কি বলবেন আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি কেমন হবে সামনে বিশ্বকাপ? যদিও এটা খুব একটা পজিটিভ কথা বলার নেই, তবু শুনতে চাই। না ওই যেটা বললেন যে লিটন বলছিল যে আয়ারল্যান্ডের সঙ্গে একটু চ্যালেঞ্জ চাই তিনি, মানে তিনি কিন্তু এমন ধরনের কথা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমি কভার করতে গিয়েছিলাম চিটাগাঙে, তো লাস্টে কি হলো, চ্যালেঞ্জ নিতে যে মানে নিজেই পড়ে গেলেন। হ্যাঁ, তো যেটা চেয়েছিলেন সেটা তো হলোই না, উল্টা আবার আপনি হেরে গেলেন। তো আমার মনে হয় আয়ারল্যান্ডের এইটা আমি দেখছিলাম আয়ারল্যান্ডের দলটা সম্পর্কে যে ওরা কিন্তু বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কাতে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ওই গ্রুপটাতে পড়েছে এবং তাদের জন্য কিন্তু বাংলাদেশের এইটা মানে একটা চাপ পাওয়ার মতন এই কন্ডিশনে এই প্রতিপক্ষের সঙ্গে এই প্র্যাকটিসটা করে এবং তারা কিন্তু ওইটাই পাখির চোখ করেছে যে বিশ্বকাপে যাওয়ার আগে এই সিরিজটা থেকে তাদের কনফিডেন্সটা বিল্ড আপ করবে। এবং তারা কিন্তু এই বছর 6টি টি20 খেলেছে মাত্র, যেখানে বাংলাদেশ খেলেছে 27 অলরেডি। আজকে 28 হবে এবং এই বছরে আমরা মোট 30টি টি20 খেলবো। 30টি টি20 খেলে ফেলেছি আমরা এবং আমাদের ক্রিকেট ইতিহাসে এই বছরই সবচেয়ে মানে ক্রিকেট ক্যালেন্ডার সবচেয়ে বেশি টি20 আমরা খেলছি। তো সেরকম একটা দল খেলছে আয়ারল্যান্ডের সঙ্গে, নিশ্চিতভাবে আমরা ফেভারিট। তবে লিটন যেটা বললেন যে একটু চ্যালেঞ্জ চাই, চ্যালেঞ্জ কিন্তু শুধু আয়ারল্যান্ড না, আমার মনে হয় যে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে এই মাঠে সাগরিকা এই মাঠে কিন্তু আপনার কুয়াশা এবং শিশির দুটোই চ্যালেঞ্জ হতে পারে। আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছি সেখানে শিশিরের একটা ব্যাপার ছিল সন্ধ্যার পর, এবং এই আজকে যেই নভেম্বরের যেই উইকটা আমার মনে হয় যে ওইখানে ফগও থাকবে, কুয়াশাও থাকবে, সব মিলিয়ে কিন্তু এখানে ওই কন্ডিশনের সঙ্গেও লিটনকে এবং বাংলাদেশ দলকে একটা চ্যালেঞ্জিংয়ে পড়তে হবে। এবং বাংলাদেশের যে একাদশটা দেখে হাতে খুব অল্প সময় আছে, একাদশটা দেখে সেখানে বেশিরভাগই থেকে অনসাইডার মানে রাইট হ্যান্ডার ব্যাটার, অনসাইডে খুব ভালো স্ট্রং। সেই জায়গায় আপনি শামীম যেহেতু নেই, শামীমকে যেহেতু প্ল্যানিংয়ে রাখেন সামনের এই সিরিজে, তাহলে কি আমরা খুব অনসাইডের উপর ডিপেন্ড, আমরা প্রতিপক্ষকে খুব সহজ করে দিচ্ছে কিনা আমাদেরকে চেনার জন্য বা রিড করার জন্য? এটা প্রতিপক্ষকে সহজ করে দিচ্ছি না। আপনি বললাম 28টি ম্যাচ খেলেছেন কতগুলো প্রতিপক্ষের সঙ্গে, আপনি যত বেশি খেলবেন তত কিন্তু প্রতিপক্ষ আপনার ভিডিও ফুটেজ আপনি সব কিছু অ্যানালাইজ করতে ওদের সুবিধা হবে। তো একটা নতুন ছেলে এসে সাইপের আপনি এশিয়া কাপে যেটা দেখছেন, সাইপের টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আরও চ্যালেঞ্জটা বেড়ে যাবে, কারণ তার ভিডিও এবং তার শর্টসগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ করবে সব দলগুলো। তো এটা হয় যে আপনার মানে
যেটা প্রতিপক্ষ যারা আছে তারা কিন্তু আপনার প্রতিটা মুহূর্ত আপনার ফুট মুভমেন্ট বলেন সব কিছু খেয়াল করছে, সেইখানে আপনার ভ্যারিয়েশন যদি না বাড়ান, আপনার শর্ট খেলার যদি ভ্যারিয়েশন কম থাকে তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করাটা টাফ বেশি দিন। আপনি যেটা জাকেরকে দেখি আমরা বুঝতে পারি যে তিনি কিন্তু ওই মানে একই লেগ সাইড দিয়ে মারতে মারতে কিন্তু তিনি ভুলেই গেছেন যে অফ সাইডে একটা Offside-এ জায়গা কিছু আছে, খেলা হ্যাঁ, যায়। খেলা যায়। তো এটা আমার মনে হয় যে আয়ারল্যান্ডের সঙ্গে হয়তো খুব বেশি আমাদের মানে ইয়ে হবে না, সমস্যাটা হবে না, কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু নিজেদের সঙ্গে। আমি বললাম যে নিজেদের সঙ্গে আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখেছি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা দেখলাম যে 150 রান আমরা তাড়া করতে পারছি না ওই মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, 151 করে ডিফেন্ড করতে পারছি না। মানে এইটা ওই মাঠে এবার চ্যালেঞ্জ থাকবে যে আপনি 170-80 এইভাবে আপনি যেতে পারেন কিনা, আপনার সেটাই আমাদের একটা কাছে নিজের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে। থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলাদেশ ক্রিকেট নির্বাচক, ক্যাপ্টেন, অনেক বিষয়ে আলোচনা হলো। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া আসার জন্য। ধন্যবাদ আপনাকে।